এইভাবে কলকাতার বাতাসে ছড়িয়ে পড়ছে বিষ। একটি সাম্প্রতিক রিপোর্ট বলছে বিপদ সীমার দিকে এগিয়ে যাচ্ছে কলকাতার বায়ু দূষণের মাত্রা। কখনো গাড়ি তো কখনো ফুটপাথের উনুন, কখনো আবার কারখানার চিমনি থেকেও বাতাসে মিশছে বিষ। কলকাতায় এখন স্বাস্থ্য সচেতন মানুষের অভাব নেই। নিজের ভালো সবাই প্রায় বোঝে, তাই বায়ু দূষণ নিয়েও বাড়ছে চিন্তা। দূষণের কারণে আবহাওয়ার ক্রমশ পরিবর্তন তো ঘটছেই, বাড়ছে শরীরের অসুস্থতাও। ফলে বয়স্ক থেকে শিশু সকলেই ফুসফুসের জটিল অসুখে ভুগছে। কিভাবে দূষিত হচ্ছে বাতাস? বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে পুরনো গাড়ি অনেক বেশি চলে এবং 15 বছরের বেশি পুরনো গাড়ি চলছে এবং মূলত সেগুলো ডিজেল এবং পেট্রোল চালিত। এছাড়া আছে কলকাতা শহরে 10,000 খাবারের দোকান আছে, যারা ফাস্ট ফুড সেন্টার আছে, তারা কয়লার উনুনে খাবার তৈরি করে। সে আপনার ভাত থেকে আরম্ভ করে রোল থেকে আরম্ভ করে সব কয়লার উনুনে হয়। তো এই যে কোক ওভেনে হচ্ছে, সেখান থেকে কার্বন মনোক্সাইড ছড়াচ্ছে, সালফার ডাইঅক্সাইড ছড়াচ্ছে। গাড়ির দূষণ থেকেও নাইট্রাস অক্সাইড, কার্বন মনোঅক্সাইড এগুলো ছড়াচ্ছে। এই যে কালী পুজো বা দিওয়ালি গেল, তার এফেক্টটা কিন্তু এখন রয়ে গেছে। মানে দিওয়ালিতে যে একসাথে এত বাজি ফাটানো হয়, তার কারণে দূষণটা হয়। এবং সেই বাজি ফাটানোটা কিভাবে হবে, সেটা সুপ্রিম কোর্টের বিচারক বা জাতীয় পরিবেশ আদালতের বিচারক বছরের পর বছর চিন্তা ভাবনা করে প্রায় 3-4 বছর ধরে কেস চলেছে। তারা সব বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছিলেন, আমরাও লিখে পাঠিয়েছিলাম। আলটিমেটলি তারা ডিসিশন নিয়েছিলেন, যদি কালী পুজোয় মাত্র 2 ঘন্টা বাজি ফাটানো হয়, অর্থাৎ 8টা থেকে 10টা, তবেই ঠিক আছে। এবং সেই 2 ঘন্টা গ্রিন বাজি বা গ্রিন ফায়ারওয়ার্কস ফাটাতে হবে। কিন্তু দেখা গেল যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট আর জাতীয় পরিবেশ আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে দেখা গেল যে সন্ধ্যে থেকেই পরের দিন 3টে অবধি, অর্থাৎ এই দিওয়ালির দুদিনে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে দেখা গেল 16 ঘন্টা বাজি ফাটলো। অর্থাৎ আজকে বিকেল 5টা থেকে আরম্ভ হলো বাজি ফাটানো, পরের দিন ভোর রাত্রিরে 3টে অবধি বাজি ফাটলো। একটা চিলড্রেন পিঙ্কিশ লাং ইজ বিকামিং ব্ল্যাক। তাদের যে 12-14 বছর অবধি ছেলে মেয়েদের যেভাবে গোলাপি ফুসফুস, সেটার ওপর প্যাচ এসে যাচ্ছে, ব্ল্যাক প্যাচ এসে যাচ্ছে। এটা সব ডাক্তাররাই বলবে, যারা পাবলজিস্ট আছে, ফুসফুস নিয়ে যারা কাজ করে। এবং যাদের হার্টের প্রবলেম আছে, তাদের খুব প্রবলেম হচ্ছে। অ্যাজমাটিক পেশেন্ট যেটা বললে, অ্যাজমাটিক পেশেন্টের সংখ্যা খুব বাড়ছে। আমি সবাইকে এটাই বলবো যে নিজেরা সচেতন হন। নিজেরা বাড়ির মধ্যেও দেখুন, আজকাল সমস্ত একিউআই মেশিন পাওয়া যায়, বাড়ির মধ্যেও কতটা দূষণ আছে বোঝা যায়। আমার কাছে মেশিন আছে, আমি ঘরে আজকাল কতটা দূষণ আছে বুঝতে পারবো। যদি দেখি বেশি দূষণ আছে, তাহলে আমার ঘরে আজকাল এয়ার পিউরিফায়ার পাওয়া যায়, সেটা আমার কাছেও আছে। এয়ার পিউরিফায়ার লাগিয়ে দিয়ে সেটাকে কন্ট্রোল করা যায়। ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগানো যায়। আচ্ছা, এছাড়া এই যে আমরা চড়ছি, ধরো একজন যাচ্ছে গাড়িটা, একটা গাড়িতে একজন যাচ্ছে, সেটা না করে পুল কার ব্যবহার করা উচিত, সবাই মিলে যাওয়া উচিত। আমাদের দেখতে হবে যে আমি কতটা গ্রিন হাউস গ্যাস কতটা কমাতে পারবো, আমি কতটা বিশুদ্ধ বাতাস দিতে পারবো। বায়ু দূষণের কারণে সাধারণ মানুষের এখন বা পরবর্তীকালে ভবিষ্যতে কি কি অসুবিধা হতে পারে? শুরু হয় খুব কম, মানে 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 খুব কম, মানে কম উপসর্গ দিয়ে, খুব স্বল্প কিছু উপসর্গ হয়। সর্দি কাশি দিয়ে শুরু হলো, এরপরই হলো শ্বাসকষ্ট, অ্যাজম্যাটিক হতে শুরু করলো। তারপরে গিয়ে লাংসে অনেক সময় কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে, যেটা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি, যেটা সাধারণত কারণটা অনেক ক্ষেত্রে জানা যায় না, আবার কিছু ক্ষেত্রে কারণ জানা যায়। যারা লেবার্স রয়েছে বিভিন্ন জায়গায়, লেবারার্স, বিভিন্ন সিলিকোসিস হতে পারে, বিভিন্ন ডাস্ট থেকে হতে পারে। আমাদের এখন যে অবস্থা, তাদের লাংসের যে সব সময় আমরা কিন্তু এক্সপোজ টু টক্সিনস, কিন্তু শেষে গিয়ে যেটা হচ্ছে, এটা হয়তো প্রথম দিকে আমরা ইগনোর করি, ইগনোর করতে করতে একটা টাইমে গিয়ে অ্যাজমা
শ্বাসকষ্ট হতে শুরু করলো, তখন আমাদের ইনহেলার্সের ওপর নির্ভরশীল হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু পলিউশনে হয়। আপনি বলছেন পলিউটেন্টস, যে পলিউটেন্টস এর কথা বলছেন, এরকম কি পলিউটেন্টস আছে যেগুলো মেইনলি আমাদেরকে এফেক্ট করে? এটা বাড়ির ধুলোবালি থেকে শুরু হয়, রাস্তার ধুলোবালি। কিন্তু রাস্তার ধুলোবালিতে ইন্টেন্সিটি অফ দ্য টক্সিন কিন্তু অনেক বেশি। সেখানে টক্সিক ফিউমস যেগুলো আমরা দেখছি, তাতে ভেতরে ঢুকলে কিন্তু সরাসরি গিয়ে ফুসফুসটাকে আক্রমণ করছে এবং সেখানে একটা প্রদাহ তৈরি হচ্ছে, ফুসফুসটা নষ্ট হয়ে যাচ্ছে। ধোঁয়া এই কারণে আরো অ্যাসথমেটিক পেশেন্টের পপুলেশন বাড়বে। দেখুন, ঘটনাটা হচ্ছে প্রচুর পেশেন্ট ডাক্তারদের চেম্বারে করা নাড়বে, হাসপাতালে যাবে, ভর্তি হবে, এটা বাড়বে। এটা আরও বৃদ্ধি পাবে যত আগামী দিন আসছে, তত কিন্তু আমরা একটা খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছি। এখানে শুধু সাধারণ মানুষ না, কিন্তু কোন মানুষরা আরো বেশিভাবে এয়ার পলিউশনের কারণে বা বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকে? ছোট বয়স থেকে শুরু হচ্ছে, মাঝ বয়সে হচ্ছে, কিন্তু বড়দের ক্ষেত্রে গিয়ে আরও সব প্রৌঢ় 60-এর পর থেকে কিন্তু আপনার আরও খারাপ দিকটা যাচ্ছে। তখন কিন্তু বারবার তাকে কোথাও ভর্তি হতে হচ্ছে, তাকে ইনহেলার নয়তো নেবুলাইজারের উপর নির্ভরশীল হতে হচ্ছে। আর ছোট বাচ্চাদেরও হচ্ছে, এখন তো অল্প বয়স্কদের হচ্ছে, কারণ তারাও তো এক্সপোজড। কোভিড এর সময় যেটা দেখা গেছিল যে বাজারে নানা রকম মাস্কের ঘোরাফেরা, সে লোকাল মাস্ক হতে পারে, সে N95 হতে পারে, নানা রকম মাস্ক বাজারে বিক্রি হচ্ছিল। তো লোকেরা যে বায়ু দূষণ থেকে নিজেকে বাঁচানোর জন্য যে মাস্ক পরতে, নিজেকে বাঁচানোর জন্য যে মাস্ক পরবে, তো সেই মাস্কটাকে বেছে নেবে কি করে? ভালো মাস্ক সেটাকে কি করে বুঝবে? দেখুন, মানুষের পক্ষে বোঝা মুশকিল, N9 এবং ডাক্তারদের পক্ষেও ওটা মুশকিল। হ্যাঁ, N95 ভালো যেসব কোম্পানিগুলো করেছে, ওষুধের দোকান থেকে আপনি নিন, কথায় কথা অন্য জায়গার থেকে দরকার নেই, ওষুধের দোকান থেকে নিন, সেখান থেকে মাস্কটা বেছে নিন, সেটাই কাজে দেবে। N95 ব্যবহার করাটাই মনে করি সব থেকে ভালো। কলকাতা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, দ্য ওয়াল।